মনে আছে ২০২৪ সালের জুলাই মাসের কথা? ঢাকার রাজপথ তখন জ্বলছে। বাংলাদেশের ছাত্ররা কোটা সংস্কারের একটা সাধারণ দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। সরকার কি করেছিল? পুলিশ দিয়ে পেটালো, ইন্টারনেট বন্ধ করলো, নেতাদের ধরে নিয়ে গেল। আর শেষে কি হলো? সেই সরকার আর টিকতে পারেনি। প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়তে হলো। এখন ভাবুন, ঠিক একই স্ক্রিপ্ট যদি অন্য কোনো দেশে চালু হয়, ঠিক একই কায়দায় ছাত্ররা রাস্তায়, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে ঘেঁষ, ইন্টারনেট বন্ধ, বিরোধী নেতা গ্রেফতার, শুনতে পরিচিত লাগছে? কারণ এটাই এখন ঘটছে ভারতে। হুবহু একই ছবি, শুধু দেশটা আলাদা। ভারতে প্রতি বছর লাখ লাখ ছেলে মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে একটি পরীক্ষায় বসে। সেই পরীক্ষার নাম নিট। এটা ভারতের মেডিকেল ভর্তির একমাত্র প্রবেশদ্বার। একটি পরিবারের সমস্ত সঞ্চয়, একটি ছাত্রের বছরের পর বছরের কঠোর পরিশ্রম, সবকিছু নির্ভর করে এই একটি পরীক্ষার উপর। আর সেই পরীক্ষায় ধরা পড়ল ব্যাপক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ভাবতে পারেন, যে পরীক্ষার উপর কোটি কোটি পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে, সেই পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে টাকার বিনিময়ে। যার কাছে টাকা আছে সে প্রশ্ন কিনে পাশ করেছে, আর যে গরিব ঘরের ছেলে মেয়ে দিনরাত এক করে পড়াশোনা করেছে সে ফেল করেছে। এই ঘটনা যখন প্রকাশ পেল, তখন ভারতের তরুণ প্রজন্মের ভেতর যে আগ্নেয়গিরি ফুটছিল সেটা বিস্ফোরিত হলো। তারা রাজপথে নেমে এলো। তাদের দাবি ছিল পরিষ্কার: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, পুরো পরীক্ষার ব্যবস্থার আমূল সংস্কার চাই, দুর্নীতিবাজদের বিচার চাই। এই দাবিগুলো কি অযৌক্তিক ছিল? মোটেই না। কিন্তু মোদী সরকার কি করলো? তারা কি ছাত্রদের কথা শুনলো? তারা কি দুর্নীতির তদন্ত করলো? না, তারা বেছে নিল সেই পুরনো চেনা রাস্তা: দমন, নিপীড়ন, শক্তি প্রয়োগ। আর এখান থেকেই গল্পটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল। দিল্লির যন্তর মন্তরে শুরু হলো সমাবেশ। হাজার হাজার তরুণ জড়ো হতে লাগলো। তারপর সেই মিছিল এগোতে থাকলো সংসদ ভবনের দিকে, জাতীয় পতাকা হাতে, মুখে স্লোগান, বুকে একটাই প্রত্যয়: আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। পুলিশ তাদের আটকাতে চাইলো, ব্যারিকেড দিল, কিন্তু ছাত্ররা থামলো না। তখন শুরু হলো লাঠিচার্জ, কাঁদানে ঘেঁষ ছোড়া হলো রাজপথে। সেই চেনা দৃশ্য ফিরে এলো: ধোয়া, চিৎকার, ছোটছুটির রক্ত। কিন্তু এই প্রজন্ম ভয় পাওয়ার প্রজন্ম নয়, তারা পিছু হাঁটলো না। আর ঠিক এই সময়ই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর সংসদ ভবন এলাকায় ছিল। বিক্ষুব্ধ জনতা যখন সেই এলাকায় পৌঁছে গেল, তখন মোদীর নিরাপত্তা দল তড়িঘড়ি করে পথ বদলে তাকে সেখান থেকে সরিয়ে নিল। এখানে একটু থামুন, ভাবুন। নরেন্দ্র মোদী, যাকে ভারতের মিডিয়া বছরের পর বছর ধরে লৌহ মানব হিসেবে তুলে ধরেছে, যিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের অপ্রতিদ্বন্দ্বী নেতা বলে দাবি করেন, সেই মানুষই তার নিজের দেশের ছাত্রদের মিছিলের সামনে থেকে পথ বদলে সরে যেতে বাধ্য হলেন। এই একটি দৃশ্যই বলে দিচ্ছে ক্ষমতার ভরকেন্দ্র কতটা নড়ে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হলো আসল নাটক। পরিস্থিতি সামলাতে সরকার যে পদক্ষেপ নিল সেটা আরো ভয়াবহ। পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ঠিক যেমনটা বাংলাদেশে হয়েছিল, ঠিক যেমনটা পৃথিবীর প্রতিটি স্বৈরাচারী সরকার করে থাকে। মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা। কিন্তু ইন্টারনেট বন্ধ করলে কি মানুষের ক্ষোভ বন্ধ হয়? ইতিহাস বলে না, বরং এটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। আর ঠিক তাই হলো। এই দমনের প্রতিবাদে মাঠে নেমে পড়ল ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। রাহুল গান্ধী নিজে রাজপথে গেলেন, ছাত্রদের পাশে দাঁড়ালেন, মোদী সরকারের এই বর্বরতার তীব্র নিন্দা জানালেন। কিন্তু দিল্লি পুলিশ কি করলো? তারা রাহুল গান্ধীকে গ্রেফতার করলো। শুধু গ্রেফতারই নয়, তাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুললো। তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেল। প্রিয়াঙ্কা গান্ধীকেও বাধা দেওয়া হলো। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকেও থামানো হলো। একই দেশের বিরোধী দলের প্রধান নেতাকে রাজপথ থেকে এভাবে তুলে নিয়ে যাওয়া, এটা কোনো গণতন্ত্রের চিত্র? এটা কি সেই ভারত যেটা নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে গর্ব করে? রাহুল গান্ধীর এই গ্রেফতার পুরো পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলল। আন্দোলন যেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এবার ছড়িয়ে পড়ল সমাজের প্রতিটি স্তরে। আর এখানেই আসল টুইস্টটা এলো। এই আন্দোলনের মধ্যে জন্ম নিল একটি অভিনব ধারণা। ভারতের তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে জেনজি, তারা তৈরি করলো এক ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ। নাম দিল ককরোচ জনতা পার্টি, বাংলায় তেলাপোকা জনতা পার্টি। এই নামটা শুনে হাসি পেতে পারে, কিন্তু এর পেছনে যে বুদ্ধিমত্তা কাজ করছে সেটা অসাধারণ। তেলাপোকা কেন? কারণ তেলাপোকা মারা যায় না, তাকে যতই দমন করা হোক সে আবার ফিরে আসে। ঠিক তেমনি এই তরুণ প্রজন্মকেও দমানো সম্ভব নয়। তারা মুখে মাস্ক পরছে, যেখানে লেখা পিসফুল প্রটেস্ট, হাতে তুলে ধরেছে ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড। তারা প্রমাণ করছে প্রতিবাদ করতে পাথর ছোড়ার দরকার নেই। বুদ্ধি দিয়ে, সৃজনশীলতা দিয়ে, হাস্যরসের ছলে তারা এমন আঘাত করছে যেটা পুলিশের লাঠি বা কাঁদানে ঘ্যাস দিয়ে ঠেকানো যাচ্ছে না। কিন্তু আসল ভয়ঙ্কর খবরটা এখনো বলা হয়নি। মোদী সরকারের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো পাঞ্জাবের কৃষকরা। মনে করুন কিছুদিন আগের কথা।
এই কৃষকরাই মাসের পর মাস দিল্লির সব প্রবেশপথ অবরোধ করে রেখেছিল, পুরো রাজধানীকে অচল করে দিয়েছিল। মোদী সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করে তাদের বিতর্কিত কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। সেই একই কৃষকরা এবার ঘোষণা দিয়েছে তারা এই ছাত্র আন্দোলনে যোগ দেবে। ট্রাক্টর নিয়ে রওনা দিয়েছে দিল্লির দিকে। এখন একটু হিসাব মেলান। একদিকে ক্ষুদ্র ছাত্র সমাজ, হাতে স্মার্টফোন আর অদম্য সাহস, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল যারা এবার আগের যে কোনো সময়ের চেয়ে সংগঠিত এবং আক্রমণাত্মক। আর তার সাথে যুক্ত হচ্ছে পাবনা আর হরিয়ানার সেই ইস্পাত কঠিন কৃষক সমাজ যারা একবার রাস্তায় নামলে ফিরে যায় না। এই তিন শক্তি যদি একসাথে মিলে যায় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আর এখানেই বাংলাদেশের সাথে ভারতের পরিস্থিতির মিলটা সবচেয়ে বেশি চোখে পড়ে। বাংলাদেশেও কিন্তু শুরুটা ছিল ছোট, কোটা সংস্কারের দাবি, কিন্তু সরকার যখন দমন করতে গেল তখন সেই ছোট দাবি পরিণত হলো সরকার পতনের বিশাল আন্দোলনে। সেখানেও পুলিশ মারলো, ইন্টারনেট বন্ধ করলো, নেতাদের ধরে নিল, কিন্তু কিছুই কাজ করেনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো। ভারতে কি ঠিক এখন একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? একই কায়দায় দমন চলছে, একই কায়দায় ছাত্ররা রুখে দাঁড়াচ্ছে, একই কায়দায় সরকার আরো বেশি কঠোর হচ্ছে, আর আন্দোলন আরো বেশি ছড়িয়ে পড়ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই আন্দোলনের ঢেউ এখন ভারতের সীমানা পাড়িয়ে গেছে। নিউ ইয়র্কে, লন্ডনে, সান জোসেতে, ডাবলিনে প্রবাসী ভারতীয়রা রাস্তায় নেমেছে, প্লেকার্ড হাতে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিখ্যাত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের অনশনের সাথে সংহতি জানাচ্ছে। বিশ্বমঞ্চে এই দৃশ্যগুলো মোদী সরকারের জন্য ভয়াবহ বিব্রতকর। যে মোদী নিজেকে গণতন্ত্রের রক্ষক বলে বিশ্ব দরবারে বুক ফুলিয়ে দাঁড়ান, তার দেশের ছাত্রদের পেটানোর ভিডিও যখন লন্ডনের টাইমস স্কয়ারে বা নিউ ইয়র্কের রাজপথে প্রদর্শিত হয়, তখন সেই মুখোশ আর ধরে রাখা যায় না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। 2014 এবং 2019 সালে মোদী ভারতের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিলেন। তখন তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, বিরোধী দল ছিল ছিন্ন ভিন্ন। কিন্তু 2024 সালের নির্বাচনে চিত্রটা পুরোপুরি বদলে গেছে। বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, শরিক দলগুলোর কাঁধে ভর দিয়ে কোনো মতে সরকার গঠন করেছে। সংসদে বিরোধী দল এবার অনেক বেশি শক্তিশালী। এখন যদি রাজপথে এই ধরনের বিশাল আন্দোলন চলতে থাকে, তাহলে মোদীর শরিক দলগুলো কতদিন তার পাশে দাঁড়িয়ে থাকবে? রাজনীতিতে একটা কথা আছে, ডুবন্ত জাহাজ থেকে ইঁদুর আগে পালায়। শরিক দলগুলো যদি বুঝতে পারে যে মোদীর সাথে থাকলে তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হবে, তাহলে তারা কি একটুও দ্বিধা করবে সরে যেতে? আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায়, ভারতে কি বাংলাদেশের মতো গণঅভ্যুত্থান সম্ভব? অনেকে বলবেন ভারত অনেক বড় দেশ, সেখানে এটা হওয়া সম্ভব নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইতিহাস কখনো আগে থেকে জানান দিয়ে আসে না। বাংলাদেশেও কেউ ভাবেনি যে কোটা সংস্কারের একটা দাবি থেকে পুরো সরকার উল্টে যাবে, কিন্তু গেছে। তবে ভারতের পরিস্থিতি বাংলাদেশের চেয়ে অনেকটা জটিল। ভারত একটি বিশাল ফেডারেল রাষ্ট্র। এখানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে। সেনাবাহিনীর ভূমিকাও এখানে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং হুবহু একই ঘটনা ঘটবে এটা বলা যায় না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মোদীর আসনটা আর আগের মতো স্থির নেই। ক্ষমতার ভিত্তি নড়ে গেছে, এবং যখন ভিত্তি নড়ে তখন পুরো ভবন ভেঙে পড়তে কতক্ষণ লাগে সেটা সময়ের ব্যাপার মাত্র। ইতিহাস বারবার একটা কথাই বলছে, যখন কোনো দেশের তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখে রাজপথে নেমে আসে, যখন তাদের সাথে যোগ দেয় কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তখন কোনো ব্যারিকেড, কোনো কাঁদানে ঘ্যাস, কোনো ইন্টারনেট শাটডাউন সেই জোয়ার ঠেকাতে পারে না। বাংলাদেশ সেটা প্রমাণ করে দেখিয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কি সেই একই পাঠ শিখতে যাচ্ছে? মোদী কি বুঝতে পারছেন যে দমন করে কোনো আন্দোলন থামানো যায় না, নাকি তিনি শেখ হাসিনার পথেই হাঁটবেন? আর যদি সেই পথেই হাঁটেন, তাহলে পরিণতিটা কি হবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কেউ জানে না। কিন্তু একটা কথা নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহ ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যা ঘটবে সেটা শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার কি মনে হয়, ভারতের এই ছাত্র আন্দোলন কি সত্যিই মোদী সরকারের পতন ঘটাতে পারবে, নাকি মোদী কোনোভাবে এই ঝড় সামলে নেবে? কমেন্টে জানান আপনার মতামত, কারণ এই মুহূর্তে আপনার চোখের সামনে ইতিহাস তৈরি হচ্ছে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে হলে চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখবেন, তেলাপোকা মরে না, আর যখন কোটি কোটি তেলাপোকা একসাথে রাজপথে নামে, তখন শক্তিশালীতম সিংহাসনও কেঁপে ওঠে।